নমস্কার, আমি আরজা। আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরে সবাইকে স্বাগত। আজ 28শে জানুয়ারি, ঘড়িতে এখন বাজে সকাল 5টা। বেরোচ্ছি এয়ারপোর্টের জন্য, যাব প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। আমাদের আজকে পৌঁছানো এবং কালকে মৌনী অমাবস্যা, কালকে আমরা স্নান করব এবং কালকে রাত্রে কিন্তু আমাদের ফিরে আসা রাজধানী ধরে। আমার আইটিনারি ভীষণ ছোট। এই দুটো দিনের মধ্যে যতটুকু মেলা ঘুরতে পারবো, যতটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবো, চেষ্টা করব আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি আরজা। আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরে সবাইকে স্বাগত। ঘড়িতে এখন সময় সকাল 6টা। পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে যাব আমরা কানপুর। আমাদের গন্তব্য প্রয়াগরাজ মহাকুম্ভ 2025, লক্ষ্য মৌনী অমাবস্যা স্নান। আমাদের ছিল ইন্ডিগো ফ্লাইট। দিল্লিতে ছিল 2 ঘন্টার লেওভার। দিল্লিতে পৌঁছলাম একদম সময় মতো। দিল্লি এয়ারপোর্টে আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হয়েছিল। টার্মিনাল চেঞ্জ করতে আমাদের কোনো অসুবিধে হয়নি, কারণ দিল্লি এয়ারপোর্টের চেঞ্জ টার্মিনালের মার্কিংটা খুব সুন্দর করে দেওয়া ছিল। আমাদের নেক্সট ফ্লাইট ছিল টার্মিনাল 2 থেকে কানপুরের জন্য। ফ্লাইট ছিল একদম সময় মতো এবং আমরা কানপুরে পৌঁছে গিয়েছিলাম ঠিক দুপুর 2টোয়। কানপুর এয়ারপোর্টে এটা ছিল আমার প্রথমবার যাওয়া। ছোট্ট ছিমছাম এয়ারপোর্ট, ফুটফল এখানে বেশ কম। এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল আমাদের আরেকজন সহযাত্রী, আমার বান্ধবী জয়তী, এবং আমাদের জন্য বুক করা গাড়ি। ইন্টারনেটে র্যান্ডম নাম্বার এবং রিভিউ দেখে আমরা গাড়ি বুক করেছিলাম। সেটা নিয়ে মনে একটু সংশয় থাকলেও গাড়ি সার্ভিস কিন্তু ছিল অসাধারণ। অন দ্য ওয়ে আমাদের যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমরা একটা রোড সাইড ধাবাতে প্রথমে আমাদের জলখাবার সেরে নিলাম। গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে রাখলাম। আগামীতে আপনাদের যে কোনো রকম যদি প্রয়োজন হয়, আপনারা এটি ব্যবহার করতে পারেন। সকাল থেকে অভুক্ত থাকায় প্রায় এবং টেস্টি খাবার পাওয়ায় আমরা কিন্তু পেট ভরে পুরো খাবার দাবার খেয়ে নিলাম, কারণ এরপরে কখন আবার খাবার খেতে পারবো সেটা সম্বন্ধে কিন্তু নিশ্চয়তা প্রায় ছিলই না। কানপুর থেকে এলাহাবাদ সাধারণত গাড়িতে 4 ঘন্টাও লাগে, কিন্তু যেহেতু এলাহাবাদ ঢোকার অনেকগুলো রাস্তা বন্ধ ছিল, আমাদের কিন্তু অনেক ঘুরে যেতে হয়েছিল এবং সময় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বেশি লেগেছিল। এলাহাবাদ ঢোকার মুখে ছিল মারাত্মক জ্যাম এবং সেই ট্রাফিক জ্যামেই আমাদের এক্সট্রা সময়টা লেগেছিল। যাই হোক, অনেক কষ্টে আমরা প্রথমে গদাচক বলে একটি জায়গায় পৌঁছেছিলাম, যেখান থেকে কিন্তু সমস্ত গাড়ির মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিল। আমরা যেহেতু 4 জন মহিলা ছিলাম এবং আমরা তখন ওখানকার উত্তরপ্রদেশের যে পুলিশ ছিলেন ওনাকে অনেক রিকোয়েস্ট করাতে উনি আমাদের কিছুটা পারমিট করেছিলেন আরও কিছুটা গাড়িটা নিয়ে যাওয়ার। আমাদের বুকিং ছিল সেক্টর 8 ভারত সেবাশ্রম সংঘে, সুতরাং সেই মতো গুগল ম্যাপ দেখে আমরা কিন্তু এগিয়ে চললাম। রাস্তার দুদিকে তখন দলে দলে মানুষ পায়ে হেঁটে চলেছেন সঙ্গম ঘাটের দিকে। কেউ হেঁটে চলেছেন মাথায় বিরাট বড় বোঝা নিয়ে, আবার কারোর সাথে রয়েছে অতি বৃদ্ধ মা বাবা বা আত্মীয়জন, যাদেরকে তারা নিয়ে যাচ্ছেন সঙ্গমে স্নানের জন্য। কতদূর যেতে হবে, কোথায় যেতে হবে তারা কিচ্ছু জানেন না, শুধু ভিড়ের সাথে হেঁটে চলেছেন এই বিশ্বাস নিয়ে যে চলতে চলতে একসময় ঠিক পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গমে। এরপর আমাদের ড্রাইভার দাদা একদম সেক্টর 8 এর কাছে আমাদের ছেড়ে দিত। আমরা গাড়ি ছেড়েছিলাম প্রায় রাত্রি 10টা নাগাদ। গাড়ি ছেড়ে দিয়ে এবার আমাদের শুরু হলো সেক্টর 8-এর সেবাশ্রম সংঘের খোঁজ করা। এখানেও কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ আমাদের খুব সহায়তা করেছে। लगभग एक चौराहे पे होंगी, दूसरे और चौराहे से सीधी जाओगे, उसी कॉर्नर में है, उधर कॉर्नर। 1 किलोमीटर यहाँ से है बस। লক্ষ্মীদ্বারের পরে পড়ল সূর্যদ্বার। এখান থেকেও প্রায় আমাদের 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হলো। মোটের ওপর গাড়ি থেকে নামার পরে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছেছিলাম ভারত সেবাশ্রম সংঘের 8 নম্বর সেক্টরের ক্যাম্পে। রাত্রি তখন প্রায় 11:15, কিন্তু মেলা প্রাঙ্গণ দেখে মনে হচ্ছিল একদম সন্ধেবেলা পৌঁছেছি।
কাল মৌনী অমাবস্যা যতটা ভিড় আমরা পাবো মনে করেছিলাম ততটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। দেখা যাক সামনে গিয়ে কি হয়। প্রায় 3 থেকে 4 কিলোমিটার হেঁটে পৌঁছলাম ভারত সেবাশ্রম সংঘের আমাদের যে টেন্ট বুক করা আছে সেখানে। এটা সেক্টর 8-এ, ওদের সেক্টর 5-এই মেন, কিন্তু এত ওভার বুকিং হওয়ার জন্য সেক্টর 8-এই ওরা বুকিং নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঙ্গে পৌঁছে ওদের রিসেপশনে সেরে নিলাম যাবতীয় যে অফিসিয়াল কাজকর্ম থাকে সেগুলো, নিজেদের আইডেন্টিটি কার্ড শো করা, ভারত সেবাশ্রমের কার্ড শো করা, সমস্ত কিছু। ঢুকতেই চোখে পড়ল মহারাজজির একটি প্রার্থনা কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু সকাল সন্ধে পুজো ও প্রার্থনা হয়। এরপর এগিয়ে চললাম আমাদের টেন্টের দিকে। ভীষণ খিদে পেয়েছিল, তাই ওনারাই বললেন প্রথমে খাবার খেয়ে নিতে, কিন্তু এত রাত হয়ে গিয়েছিল বলে আমাদের কিন্তু সেলফ সার্ভিসই করতে হয়েছিল। খাবার জায়গাটায় প্রায় 30-35 জন মতো বসার ব্যবস্থা ছিল, এবং সেখানে আরও 2-1 জন যারা এসেছিলেন রাত্রি করে তারা নিজেরাই খাবার নিয়ে সার্ভ করে খাচ্ছিলেন। আমরাও সেই একই পন্থা অবলম্বন করলাম। ওখানে সব খাবার রাখা ছিল, ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, আলু পনিরের তরকারি, চাটনি, পায়েস, সব কিছু। আমরা একে একে যতটা যেভাবে পারলাম খাবার দাবার নিয়ে খেয়ে নিলাম। এরপরে আমাদের প্রোভাইড করা হলো একটা চেন, যেটা ছিল আমাদের 4 জনের জন্য। মাত্র কয়েক ঘন্টাই থাকবো বলে আমরা কিন্তু মাটিতে বিছানার যে অপশনটা ছিল টেন্টের, সেটাই অপ্ট করেছিলাম। বিছানা বলতে ছিল মাটির উপর মোটা খড়ের লেয়ার, তার উপরে কম্বল ও চাদর, এবং গায়ে দেওয়ার জন্য কম্বল ও আরেকটি চাদর। এরপর গরম জলের খোঁজে ওদের কিচেনে গিয়ে কথা হলো ওনাদের প্রধান যে রান্না করেন তার সঙ্গে। দাদা তখন ব্যস্ত ছিলেন পরের দিনের রান্নার জোগাড়ে। কত লোকের এখন ডেলি রান্না হচ্ছে? 500 দুবেলা। এবেলা 500, ওবেলা 500। বাবা। আর চা বিস্কুট? আর চা কি এই গামলায় হচ্ছে? হ্যাঁ। আরে এই গামলায় করে না, ফ্ল্যাশে দিয়ে দিলাম। আর আপনারা কতদিন থাকবেন এখানে? আমরা কুম্ভ শেষ, আমরা শেষ মানে 26শে ফেব্রুয়ারি দিয়ে আবার আশ্রমে চলে যাবেন? আশ্রমে যাবনি, এখন যাবো এতে আসাম। আসামে কি আছে এখন? ওখানে বাৎসরিক অনুষ্ঠান আছে। আচ্ছা, এটা দারুণ একটা জিনিস দেখলাম। টেন্টে ফিরে এদের অবস্থা দেখুন, মনে হচ্ছে এভারেস্টের বেস ক্যাম্পে এসেছে। 2-3টে জ্যাকেট, 2টো করে কম্বল। আমার কিন্তু যদিও এতটা হেঁটে এতটা ঠান্ডা লাগছিল না। আজ এইটুকুই। কাল অনেক ভোরে উঠে স্নান করতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারপরে রয়েছে পরিকল্পনা পুরো মেলাটা ঘুরে দেখার। শেয়ার করব পুরোটা আপনাদের সাথে। এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে কালকে মৌনী অমাবস্যার পুণ্যলগ্নে।